নমস্কার, শর্টকাট সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিনিয়োগ অথবা ইনভেস্টমেন্ট, যেটাকে বলছি আমরা। দেখুন, বড় বড় অর্থনীতিবিদরা তাদের বলার টেকনিক আলাদা হতে পারে, তাদের চিন্তাভাবনা অন্য হতে পারে, কারণ তাদের জ্ঞানটা অনেক। আমি যেহেতু ব্যবসায়ী, আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আজকে বিশ্লেষণটা করব। আজকে এই টপিকটা করার অনেকগুলো উদ্দেশ্য আছে। মার্কেট রিসার্চে গিয়ে আমি অনেক কিছু দেখলাম, যেখানে ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কথা বলছিলেন। তো সেই জন্য আমি মনে করলাম যে আজকে এই টপিকটা নিয়ে কথা বলার দরকার আছে। সেই জন্য আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলছি। আমরা সাধারণত দু ধরনের ইনভেস্টমেন্ট আমি অন্তত দেখতে পেলাম, বা আমি ভাগ করব দু ধরনের ইনভেস্টমেন্টকে। যারা ব্যবসায়ীভাবে ইনভেস্টমেন্ট করে, বিনিয়োগ করে ব্যবসাতে, তাদের কথা তো আমি আজকে বলছি না। আমি করব যারা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট যেগুলো হয়, মানে সাধারণ মানুষ যেগুলো ইনভেস্টমেন্ট করে থাকে, আমি আজকে সেই সম্বন্ধে কথাগুলো বলবো। এবং যেসব সাধারণ মানুষ যেসব ভুলগুলো করে, সেই ভুলগুলোকে আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। মেনলি এই কথাটা আজকে কিন্তু কথাগুলো হয়তো একটু কড়া লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটাই কিন্তু আজকে আমি সেই রকম কথাটা কিন্তু বলতে চাইছি। দেখুন, প্রাথমিকভাবে কিছু কষ্টার্জিত অর্থ, কষ্ট করে যেগুলো অর্থ উপার্জন করে সাধারণ মানুষ, সেগুলোকে কিছুদিনের জন্য কোথাও একটা বিনিয়োগ করে তার এক্সট্রা যে মুনাফা অর্জন করা হয়, তো সেই রকম জিনিসটাকে আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বলে থাকি। তো কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হয়, অনেকে আবার শর্ট টার্ম লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন। তো এই ইনভেস্টমেন্টটা সাধারণ মানুষ কোথায়? ব্যাংক, বিমা, তারপরে ধরুন মিউচুয়াল ফান্ড অথবা পোস্ট অফিস, এই ধরনের জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে। আর ব্যবসায়ীরা কোথায় করে? তাদের এই কিছু যেগুলো লাভের অ্যামাউন্ট যেগুলো আছে, বা কিছু অর্থ আছে যেগুলো তারা বিনিয়োগ করছে না, এরকম কিছু কিছু ব্যবসায়ী রয়েছে। তো তারা কোথায় গহনাগাটি বা কোনো সম্পত্তি কিনে সেই জায়গায় ইনভেস্টটা করে, পরবর্তীকালে হয়তো ওটাকে বিক্রি করে সে তার লাভটা তুলে নিতে পারে। তো সেই রকম জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করতে ভয় পায়। কেন ভয় পায় এবং ইনভেস্টমেন্ট করে লাভটা কি হয়, বা ইনভেস্টমেন্ট না করে মানুষের যে মনে যে ভয়টা আছে, টাকাটা হয়তো চোট হয়ে যেতে পারে। তো আজকে আমি এমনই একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা শুনলে আপনার কিন্তু পরবর্তীকালে আপনাকে চিন্তা করতে হবে যে ছেলেটা কথাটা বলছিল ঠিক কি ভুল। সেটা আপনারা বিবেচনা করবেন, তারপরে আপনারা করবেন। দেখুন, আপনি ব্যাংকে রাখুন, মিউচুয়াল ফান্ডে রাখুন, শেয়ার কিনুন, যাই খুশি করুন না কেন, তাতে একটা লিমিটেড টাইমের মধ্যে রেখে আপনি কিছু অর্থ সংগ্রহ করছেন। কিন্তু যদি আপনি ওই টাকাটাকে অন্যভাবে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার কিন্তু মুনাফাটা সব থেকে বেশি। যেমন ধরুন ছোট বিনিয়োগ, যেগুলো ছোট ছোট বিনিয়োগ হয়, ম্যানুফ্যাকচারিং, যারা ম্যানুফ্যাকচারার নয়, বাড়িতে বসে আছেন, কি করবেন ভাবছেন, বা ধরুন বাড়ির যেসব মহিলারা যারা হাউস ওয়াইফ, তারা তো বাড়িতেই থাকে, তো তাদের ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ইনভেস্ট করা যায়। তার জন্য সামথিং কিন্তু কিছু বিনিয়োগ করতে হবে। যেমন ধরুন বাড়িতে যদি গ্রামের দিকে অথবা যে কোনো জায়গায় আপনি ধরুন যদি ঝাড়াই মশলার যদি কারবারটা শুরু করতে পারেন, ঝাড়াই মশলা ধরুন কোথাও থেকে হলুদ, লঙ্কা এগুলো আপনার সংগ্রহ করলেন, পাইকারি মার্কেট থেকে অনেক কম রেটে পাওয়া যায়, বাড়িতে নিয়ে এলেন, প্যাকেট করলেন, বিক্রি করে দিলেন। আপনাকে ইনভেস্ট কোথা করতে হচ্ছে? লঙ্কাতে কিছু ইনভেস্টমেন্ট করলেন, আর মেশিনে যেটা গুঁড়ো করা হবে বা সেই ধরনের মেশিন কিছু একটা হয়তো মেশিন কিনলেন, সেখানে আপনি করলেন। এটা হচ্ছে আপনার পার্ট টাইম ইনকাম, কিন্তু সংসারে কিন্তু ইনকামটা আসছে। ঠিক আছে, আপনি সামথিং কিছু ইনভেস্ট ওখানে করলেন। হ্যাঁ, প্রথমে হয়তো লাভের জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু কিছুদিন করার পর আপনি দেখবেন যে ওখানে 1000 টাকা ইনভেস্ট করেছেন, কিছু আপনার এক্সট্রা বেনিফিট কিন্তু এসে গেছে। এইটা যখন 1 বছর যদি আপনি চালু করতে পারেন, তাহলে কিন্তু লাভ হবেই হবে। ব্যাংকের থেকে আশা করি বেশি লাভ হবে এই জায়গায় ইনভেস্ট। ম্যানুফ্যাকচারিং, এরপরে ধরুন কেউ টেলার্স জানে, বাড়ির যে কেউ মহিলারা হলে ভালো হয়, তাদের কোনো চাপ থাকে না, ঠিক আছে। তো ঘরের গৃহস্থালির কাজ বাদ দিয়ে সে যদি কিছু প্রোডাক্ট তৈরি করে, দিয়ে হয়তো খুচরো কাস্টমারকেও যদি দেয়, সেটা তার এমনি ইনকাম। কোনো সেরকম বেশি কিছু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। কেউ ধরো হাতে স্টিচ করতে জানে ভালো, বিভিন্ন রকম স্টিচ শিখেছে, তো সেখানে হয়তো রেডিমেড গার্মেন্টস কিনে এনে তার উপর স্টিচ তৈরি, কিছু এমব্রয়ডারি বা কিছু হালকা কিছু তৈরি করে তার নিজের আইডিয়া অনুযায়ী সে তৈরি করে যদি
বাজারজাত করে অথবা কোনো খুচরো কাস্টমারকে দেয়, সেখান থেকেও তার হালকা একটা পয়সা আসতে পারে, তার হাত খরচা বেড়ে যেতে পারে। যেটা সংসার থেকে খরচা হয়েছিল বা স্বামীর কাছ থেকে হাত পাততে হয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না। তার এই জিনিসগুলো কিন্তু মানুষ ভাবছে না। অথবা কোনো মহিলা যদি মনে করে যে আমি এইরকম কিছু কারবার করবো, তার বাড়ি থেকে হয়তো তাকে সাপোর্ট করা হচ্ছে না, বিভিন্ন কারণে তাকে অ্যাভয়েড করা হচ্ছে। এই জায়গায় ইনভেস্টমেন্ট কেউ করতে চায় না, বলছে এটা রিস্ক আছে। কিন্তু অন্তত কিছুটা তো করে দেখুন। আপনি যে পয়সাটা বাইরে গিয়ে অন্য জায়গায় কোথাও খরচা করছেন, মনে করবেন এটা কোথাও একটা খরচা টুক করে দিয়েছি, সেরকমভাবে ইনভেস্ট করে দেখুন। অন্তত 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য ইনভেস্ট 4,000-5,000 টাকা ইনভেস্ট করবেন। একসঙ্গে করার দরকার নেই, প্রথমে 1,000 টাকা ইনভেস্ট করবেন, দেখুন না তার বেনিফিটটা কি আছে। আপনারা কেউ ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, সাধারণ মানুষ করতেই চায় না। ব্যাংকে টাকা জমা রেখে দিয়ে গেল, ব্যাংকে যখন টাকাটা জমা রাখছেন কোনো একটা স্কিমের মাধ্যমে রাখুন, তাহলে আপনি এক্সট্রা বেনিফিট পেতে পারেন। কিন্তু না, এরকম করছে না। আমি যখন মার্কেট রিসার্চে গেলাম, ব্যবসায়ীরা ঠিক এই অভিযোগটাই করছিল যে আমাদের অর্থনৈতিক সংকট, সামথিং কিছু অর্থনৈতিক সংকট আছে। এবারে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা ব্যাংক থেকে লোন নিচ্ছেন না কেন, বলছে ব্যাংকের লোনটা এতটাই চড়া যে নিতে গিয়ে 5 বার ভাবতে হয়। যেহেতু করোনা ভাইরাসের পর ব্যবসার একটু মন্দার সিজন আছে, তার জন্য একটু 5 বার ভাবতে হচ্ছে ব্যাংকের লোন নিয়ে কিভাবে শোধ করবো বা কিভাবে আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে তারা একটা সলিউশন বলছিল যে যদি কেউ প্রোডাক্ট আমাদেরকে তৈরি করে দিয়ে যায় তাহলে তো খুবই সুবিধাই হয়। প্রোডাক্ট যদি কেউ তৈরি করে দেয় তাহলে ওই টাকাটা দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেল, তাতে তারাও যারা ডিলার আছে তাদেরকেও কিন্তু ওই টাকাটা তারাও ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য তারাও একটু ফেসিলিটি পাবে, যে ম্যানুফ্যাকচার তারাও একটু ফেসিলিটি পাবে, তাতে দুজনের বিনিয়োগই প্রায় একরকম একটা ব্যবসাতে। এরকম করতে পারে। অথবা রিসেলার, কোনো কিছু বাজার থেকে কিছু কিনে এনে আপনার পাড়াতে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন। হতে পারে জামা কাপড়, হতে পারে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট, হতে পারে টুকটাক কিছু গহনা জুয়েলারি, এগুলো সামথিং কিছু ইনভেস্টমেন্ট 1,000 টাকা অথবা 5,000 টাকা ইনভেস্টমেন্টে আপনি এটা করতে পারেন। কোনো অসুবিধা নেই, সেটা আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি নিশ্চয়ই করতে পারবেন। কিন্তু এইসব জায়গায় কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না, বাড়ির সদস্যদের ট্যালেন্টগুলো কেউ বুঝতে চায় না, ইনভেস্টমেন্ট করতেই চায় না, ভরসা নেই। আমরা কি করি, পাড়ার যদি কেউ কোথাও কিছু কাজ করে সেখান থেকে 2 পয়সা ইনকাম করছে, ওদের বাড়ির লোকেরা কিন্তু করছে, তা অতএব আমাকেও করতে হবে, এই মানসিকতায় যদি আপনি যান আপনি শিওর ডুববেন। এই কথাটা মাথায় রাখবেন, এই জিনিসগুলো হয়ে থাকে। এরপরে কি, সার্ভিস প্রোভাইডার। ধরুন আপনি ভালো রান্না করতে পারেন, আপনি শহরাঞ্চলে বসবাস করেন, আপনি কিছু রান্না করতে, আপনার ওখানে কলকারখানা নিশ্চয়ই থাকবে শহরাঞ্চলে টুকটাক, অথবা বাইরের কোনো লোক দোকান করে বসে আছে, এরকমও আছে। তো আপনি তাদের কাছে গিয়ে বলবেন ঠিক আছে আমি আমার বাড়িতে রান্না করে এখানে দিয়ে যাব, আর আপনি হয়তো পার পিস প্রতিটা মিল আমার এত টাকা করে পড়তে পারে। এরকম শহরে ব্যবসা চলছে, এখন চলছে। বাইরের লোকেরা তারা কাজ করবে না, রান্না করবে। অনেক রান্না করার কিন্তু অনেক সমস্যা রয়েছে, তো সেই সব দিকেও টুকটাক বিনিয়োগ করে সেখান থেকেও কিন্তু ইনকাম করা যায়। আর এই ইনকামটা কিন্তু হোটেলের মতো ইনকাম, নগদ নারায়ণ ইনকাম। এটা আপনি করতে পারেন। হ্যাঁ, একটু শ্রম দিতে হবে, এটা একবারে কোনো কিছু না, এটা শ্রম দিতে হবে। এখনকার দিনে বিমা অথবা ব্যাংকে টাকা রাখতে গেলে যে সমস্যাটা হয়, এজেন্টরা বিভিন্ন রকম ভুলভাল স্কিম নিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে দেয়। সাধারণ মানুষ, গ্রামের মানুষ অথবা যে কোনো মানুষ, ইংরেজি যে সবাই পড়তে জানে তা কিন্তু নয়, স্কিমগুলো কি লেখা আছে ঠিক মতো বুঝতে না পারার জন্য তারা কিন্তু সহজেই ঠকিয়ে দেয়। এমনকি ব্যাংকওয়ালারাও কিন্তু ঠকাচ্ছে বিভিন্ন স্কিমে। আপনি এই স্কিমে পয়সা রাখুন, এই স্কিমে ইনভেস্ট করুন, আপনার বিশাল ইনকাম, আপনার বিশাল লাভ হবে। কিন্তু যখন আপনি টাকাটা পাচ্ছেন তখন কোথাও না কোথাও আপনি মনে করছেন যে আমার লস হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। এছাড়াও আপনি যদি এক্সট্রা ইনকাম করেন, কোথায় ইনভেস্ট করবেন? একটা পুকুর আছে আপনার, যারা গ্রামে বাস করে তাদের জন্য বলছি, একটা পুকুর আছে আপনার, সেখানে আপনি 10,000 টাকার মাছ ছাড়লেন, আরও 10,000 টাকার আপনি খাবার কিছু করলেন। এবার মাছটার পরিচর্যা আপনি করবেন অবসর সময়, সারাদিনে হয়তো 2 বার খাওয়া দিতে হচ্ছে মাছটাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি ওখানে কিছু টাকা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পর আপনি হয়তো 4-5 মাস পরে মাছটা যদি আপনি ছাড়েন, ওখান থেকে হয়তো 20,000 টাকা ইনভেস্ট করে আপনি হয়তো 22 কি 24,000 টাকা এক্সট্রা তো ইনকাম। তো এটাও তো ইনকাম। 2-3 মাসের মধ্যে 2-3 হাজার টাকা আপনি এক্সট্রা ইনকাম করলেন আপনার পারিশ্রমিক বাদে। এটা তো একটা সামথিং একটা ইনকাম। এরকম করে করতে আপনি পরের বারে হয়তো দেখা যাবে 20,000 না হয়ে আপনি 30,000 ইনভেস্ট করছেন, এরকমও হতে পারে। অথবা বাড়ির ফ্যামিলি একটু সবজি চাষ, কিছু জায়গায় আমি গেছি যাদের জীবিকাই সবজি চাষ। আবার ওই কৃষকরা কিন্তু অন্য জায়গায় গিয়ে কাজ করছে, অন্যের জমিতে কাজ করছে, আবার নিজের জমিও চাষ করছে। অন্যের জমিতে যখন কাজ করছে তারা একটা মজুরি পাচ্ছে, আবার নিজের জমিতে চাষ করছে, সেখান থেকে কিন্তু তারা মুনাফা অর্জন করছে। সেখানেও কিন্তু খানিকটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে। ইনভেস্টমেন্ট না করলে আপনি কিন্তু জীবনে, ইনভেস্টমেন্ট মানুষ কেন করে?
ভবিষ্যতের জীবনটা যেন স্বাচ্ছন্দ্যে কেটে যায়, সেই জন্য মানুষ ইনভেস্টমেন্ট করে। তো সেই যে ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করুন, বিশ্বাস কেউ করতে। ব্যাংকে টাকা পড়ে আছে, এমনিতেই পড়ে আছে, সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে, কোনো স্কিমে কেউ টাকা রাখছে না, বিশ্বাস করছে না। ইনভেস্টমেন্টটা এইভাবে নয়, ইনভেস্টমেন্টটা যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করা, তাহলে কিন্তু আপনার মুনাফাটা ভালো আসবে। আজ এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু বান্ধবরাও অনেকে আমার আছে, যারা আবার কিছু কাস্টমারও আছে যাদের ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু বাড়ি থেকে সাপোর্ট নেই। ইনভেস্টমেন্ট কেউ করতে চায় না বাড়ি থেকে। হ্যাঁ, এইটা করে কি হবে, কিভাবে কি আছে, এটা ঠিক সুবিধাজনক নয়, বা এটা ঠিক হচ্ছে না, বা এরকম ধরনের কিছু খোঁজ নিয়ে দেখার প্রয়োজনটুকু মনে করেন না। অথচ ব্যাংকে পড়ে আছে টাকা, এমনিই পড়ে আছে, কোনো স্কিমে নেই, কিছু নেই। অথবা কাউকে একটা গ্রামে ঘরে কাউকে একটা সুদে দিয়েছে, সে আর টাকা দিচ্ছে না, এরকম একটা কন্ডিশন, সে যেও জায়গায় ইনভেস্ট করে ঠিক আছে। কিন্তু বাড়িতে যদি কেউ বলে যে আমি এই জায়গাটা একটু কাজ করে দেখি, তো এত টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নেই, একটু কম করে করে তো দেখতে পারেন না, এসব করবে না। এই সব জায়গাগুলো বড় বড় দেখুন, কোনো সরকারি সাহায্য লাগবে না। আপনি সরকারের দিকে তাকিয়ে আছেন, কখন সরকার কিছু একটা ছাড় দেবে, আমি এরকম কিছু করে নেবো, এরকম ব্যাপারটা করার কোনো দরকারই নেই। আপনি টুকটাক কিছু বাড়িতে করে আপনি ইনকাম করতে পারেন। ঝাড়াই মশলার কারবার এখন চলছে কম বেশি, সবাই তো করে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কি করছে? ঝাড়াই মশলা তৈরি করছে, কেউ মোমবাতি তৈরি করছে, কেউ প্রদীপ, যারা ছবি আঁকতে জানে তারা কি করছে, মাটির হাঁড়ি, মাটির হচ্ছে গিয়ে ছোট ছোট বর্তনগুলো সুন্দর করে এনে তাতে কালার করে তাতে ছবি এঁকে দামে বিক্রি করছে। তাতে ইনভেস্টমেন্টটা কোথায়? না, আমাকে মাটির জিনিসগুলো কিনে আনতে হচ্ছে, বা চিনেমাটির জিনিসগুলো কিনে আনতে হচ্ছে, আমার রঙের খরচাটুকু আছে, বাকিটা তো আমার পরিশ্রম, আমি অবসর সময়গুলো তৈরি করছি, কাজের সময় তো করছি না। এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এরকম হবে। আবার রিসেলার, ধরুন আপনি কোনো কিছু এনে, কোথাও থেকে কিছু এনে, কাপড়, বিশেষ করে আমি কাপড়ের ক্ষেত্রে বলছি, কিছু শাড়ি, আধুনিক ধরনের শাড়ি কিছু, অথবা কিছু ক্রাফটেড কিছু জিনিসপত্র, যেমন ধরুন রুমাল, আসন, বা ঘর সাজানোর কিছু জিনিসপত্র বাইরে থেকে কোথাও থেকে কিনে এনেছেন, আপনি কিনে এনে আপনার পাড়ায় আপনি ডিস্ট্রিবিউট করছেন, কিন্তু সেখানেও কিন্তু আপনি কিছু পয়সা পাচ্ছেন। আপনি হয়তো 10 টাকায় কিনে এনেছেন, আপনি এখানে 15 টাকায় বিক্রি করছেন, 5 টাকা তো আপনার লাভ। ইনভেস্ট করেছেন কত? 10 টাকা। এবার সাংসারিক যারা দিনমজুর, যারা খেটে খায়, তাদের কত বেতন, মানে হাজিরি কত পায়? 300, 400, 350, 400 এরকম হবে। কিন্তু সেই টাকাটা আমাদের সংসার খরচা করে যেটুকু টাকা বাঁচে, আমরা টুক করে ব্যাংকে গিয়ে ফেলে দিয়ে এলাম, আমরা ইনভেস্ট করলাম না। কিন্তু ইনভেস্টমেন্ট যদি আপনার স্বাচ্ছন্দ্য, আপনি আজকে টাকা জমাচ্ছেন, 300 টাকা 400 টাকা ইনকাম করলেন, 300 টাকা আপনার খরচ হয়ে গেল, 100 টাকা আপনি ব্যাংকে প্রতি মাসে জমা করছেন, টুকটুক করে প্রতিদিনের 100 টাকা বাঁচিয়ে কিছু টাকা আপনি জমা করছেন, কোনো মাসে 1000, কোনো মাসে 1500, কোনো মাসে 2000 জমা করছেন। হঠাৎ করে আপনার কোনো শরীর খারাপ হলো, আপনার কি হলো? যে টাকাটা ব্যাংকে আপনি সেভিং অ্যাকাউন্টে আপনি রেখেছিলেন, সে টাকাটা টোটালি চলে গেল রোগের পিছনে। তাহলে আপনার লাভটা কি হলো? কোথায় ইনভেস্টমেন্ট করেছেন? আপনি তাদেরকে আবার শুরু করবেন। আপনার মেয়ের বিয়ে দিতে হলো, আপনি টাকা জমাচ্ছেন। আরে হিন্দু বাড়িতে যখন কোনো মানত করা হয়, বাড়িতে যখন শীতলা মা আসে, মহাপ্রভু আসে, বা অন্যান্য দেব দেবতাকে যখন আহ্বান করা হয়, 1 বছর আগে থেকে তার প্রিপারেশন শুরু হয়ে যায়। আমার অমুক দিন কাজ আছে, আমার 1 লাখ টাকা খরচা আছে, এখন থেকে আমাকে কাজবাজ করে জমা করতে হবে, এই টেনশন মাথায় এসেছে। অথচ সন্তানের যে ভবিষ্যৎ দাঁড় করাতে হবে, বা তার যে টেন্ডেন্সি আছে, সেগুলো কিন্তু কেউ দেখে না। এই জিনিসগুলোতে ইনভেস্টমেন্ট কেউ করতে চায় না। আমার একটা ব্যক্তিগত হচ্ছে গিয়ে কথা, যেটা কিছু একটা ছেলে বহু কষ্ট, তার দরিদ্র ফ্যামিলি, বহু কষ্টে সে হচ্ছে গিয়ে ITI হচ্ছে গিয়ে পড়ে এসেছে, IIT দিয়ে সেখান থেকে কিছু শিখে টিকে এসেছে। তো এখন বলছে, বাবা আমি বাড়িতে কোনো চাকরি করতে চাই না, আমি বিজনেস লাইনে যেতে চাই, বা এরকম কিছু ব্যাপার। ছেলেটার ট্যালেন্ট আছে, কিন্তু তার বাড়ির লোকে সাহায্য করছে না। ইনভেস্টমেন্ট বাইরে চলে যাবে, সেখান থেকে কিছু পয়সা আনবে, এনে সংসারে খরচা করবে, ঘর করবে, বাড়ি করবে, বিয়ে করবে, সংসার করবে, এইটাই বাড়ির লোকের কাম্য। ছেলেটার ট্যালেন্টটা কিন্তু কেউ দেখছে না। ওখানে যদি সামথিং কিছু ইনভেস্ট করে, টুকটাক, বেশি কিছু দরকার নেই, টুকটাক যদি কিছু ইনভেস্ট করে, ওখানে যদি ধরুন সে যদি হয়তো আমি কোথাও AC ফ্রিজ এগুলো শিখে আসে কিছু তৈরি করা কথা, একটা ছোট ইনভেস্টমেন্ট, একটা ছোট রুম ভাড়া নিয়ে শুরু করতেই পারে। নিজের পায়ে দাঁড়াবে, 1 বছর চেষ্টা করবে, 2 বছর চেষ্টা করবে, নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে।
কিন্তু এই সুযোগটাই কিন্তু পায় না এখনকার লোক। ব্যাংক যে এমন এমন কন্ডিশন আছে, ছোটো ছোটো ব্যবসায় ব্যাংকে যে লোন নিয়ে শুরু করবে, ব্যাংকের কন্ডিশন তো বললাম যে বিভিন্ন রকম বড় বড় ব্যবসায়ীরা ঝাড় খেয়ে যাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে এই বাজারে সুদ দেওয়ার ক্ষেত্রে। তাহলে ছোটো ছোটো যারা স্টার্ট আপ ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের তাহলে কী অবস্থা হবে? লোন নিয়ে ব্যবসা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। একটা কোনো কিছু মর্টগেজ রেখে সেখান থেকে লোন নিয়ে ব্যবসা করা খুব চাপের হয়ে যাচ্ছে নতুন ব্যবসা করাটা। তার জন্য পরিবার থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু এইটুকু টাকা কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না। আরে করে তো দেখুন, নিজের ফ্যামিলির লোক তো, সন্তান তো, বা অন্য কেউ নিজের ফ্যামিলি মেম্বার, ওখানে আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন কি এমন সমস্যা হয়েছে? আবার কিছু কিছু জায়গায় দেখেছি কি বাড়ির লোকে কিছু ইনভেস্ট করেছে, ওখানে কিছু ইনভেস্ট করেছে কিন্তু পূরণ হয়নি। আপনি যদি কোথায় আমি ধরলাম আপনি ঝাড়াই মশলার কারবারটা শুরু করেছেন, আপনাকে মশলা কিনে দেওয়া হয়েছে, লঙ্কা হোক, হলুদ হোক, জিরে হোক, সব কিছু কিনে দেওয়া হয়েছে, কিন্তু আপনার মেশিনটা কিনে দেওয়া হয়নি। বলছে ওইটাতেই ম্যানেজ করতে হবে। কীভাবে ম্যানেজ সম্ভব? অথবা আপনাকে মেশিনটা কিনে দেওয়া হলো, মাল মশলা আপনি কোথায় থেকে পাবেন? কোথায় ইনভেস্ট করতে যাবেন? আর পাইকারি মার্কেটে কিনতে হলে আপনাকে হচ্ছে গিয়ে বস্তা মাল কিনতে হবে, সেই টাকাটা কে ইনভেস্ট করবে? আপনি তো 1 কেজি 2 কেজি এনে তো কিছুই প্রফিট পাবেন না। আপনার শুধু তো ওই মেশিনটা তো নয়, তার সঙ্গে ম্যাল মেটেরিয়াল যেমন আছে, প্যাকেটটাও আছে। আপনি কোনো ডিলারকে দিয়ে দিলেন, অথবা কোনো যারা ডিস্ট্রিবিউটার আপনি তাকে দিয়ে দিলেন, সেও কিছু কামালো, আপনিও কিছু কামালেন, হয়ে গেল। প্যাকেটে যদি 1 টাকা থাকে, সারাদিনে যদি আপনি 1000 প্যাকেট ইনকাম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে করে বিজনেস বাড়বে। এই জিনিসগুলো কিন্তু কেউ ভাবে না। সারাদিন যাই কিছু করো না কেন, বাইরে যাও, বাঙালিদের এটা নিয়ম হচ্ছে, বাইরে যাও, ওখান থেকে টাকা কামিয়ে এনে ঘরে খরচা করো। বাইক কেন, বাইকের যে তেলটা খরচা হচ্ছে, আমরা এটুকু বাইক একটা কোথাও বাজার করতে যাবো, বিরাট একটা বাইক কিনে নিয়েছি, 1.5-2 লাখ টাকা দিয়ে বাইক কিনে নিয়েছি, সেখানে কি হয়েছে, আমি হাজার হাজার টাকা তেল ভরছি, ঘুরছি, লটারির টিকিট কাটছি, এইসবে আমি ইনভেস্ট করছি, যেখানে কোনো গ্যারেন্টি নেই। লটারির টিকিটে কোনো গ্যারেন্টি আছে? কতজন পেয়েছে? সেখানে আমি ইনভেস্ট করছি। কিন্তু পার ডে যে 30 টাকার যে টিকিটটা কাটা হলো, ওই টিকিটটার বদলে টিকিট ঠিক আছে, আমার নেশা আছে, আমার শখ আছে, ঠিক আছে, আমি সপ্তাহে হয়তো একদিন কাটলাম। বা যারা নেশা ভান করে, প্রত্যেক দিন 200 টাকা করে খরচা, প্রত্যেক দিন। তাহলে ওখানে ওই যে ইনভেস্টমেন্টটা করলো, কয়েক ঘন্টার আনন্দ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আনন্দ, সেখানে কিন্তু অত টাকা ইনভেস্টমেন্ট করে দিচ্ছে। অথচ সপ্তাহে যদি বলা হয় কাউকে যে 200 টাকা তুমি এই জায়গাটায় রেখে একটু দেখো, তারপরে 2 মাস পরে বা 1 বছর পরে এই 200 টাকাটা কিন্তু অনেক টাকা জমা হয়ে যাবে, ঠিক এইটা নিয়ে একটা ইনভেস্টমেন্ট করো, তো কেউ রাজি হবে না। ঠিক এই জায়গায় বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু ছোট ছোট সাধারণ মানুষের উপর নির্ভরশীল, সে জিনিসটাও বুঝতে হবে। সাধারণ মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু বড় বড় ব্যবসায়ীরাও ঝাড় খেয়ে যাবে। সাধারণ মানুষ যদি ঠিকঠাকভাবে নিজেকে মেনটেন করতে পারে, কোনো সরকারের প্রয়োজন নেই, নিজেরাই এস্টাবলিশ দাঁড়িয়ে যাবে হচ্ছে গিয়ে সংসার। কিন্তু এইগুলো কেউ করছে না, ভাবছেও না। সারাদিন এমনি আমি যা রোজগার করলাম, সারাদিনে খেটে খুটে এলাম, রাত্রিবেলা এসে লটারির টিকিট কাটলাম, একটু নেশা ভাঙ করে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনে 400 টাকা ইনকাম করলাম, 50 টাকার লটারি, 100 টাকার মদ খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়লাম, ব্যাস হয়ে গেল। এইভাবে সংসার কিভাবে চলবে? আমরা সরকারকে কোথায় কোথায় দোষ দিই, সরকার এক্ষেত্রে কি করতে পারে? ইনভেস্টমেন্টটা ঠিকঠাক জায়গায় যদি না হয় তাহলে কিন্তু সমস্যা। প্রথমেই বলেছি যে আমি ছোট ছোট ব্যাপার নিয়ে কথা বলবো, বড় বড় যারা ইনভেস্ট নিয়ে কথা বলে, বড় বড় অর্থনীতিবিদ, আমি সেরকম ব্যাপার বলবো না, আমি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখবো। এইটা আমার আজকে রিসার্চে গিয়ে আমার এই উপলব্ধিটা হয়েছে, যার জন্য আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি ভেবে দেখলাম যে কোথাও আমি রাত্রিবেলা পড়াশোনা করেছি ওই দিন ঘুরে এসে, যে সত্যি ইনভেস্ট কীভাবে করা যায়, কীভাবে কাজ করা যায়, সেটা নিয়ে অনেক ভেবে চিন্তে আমি কিন্তু আজকের এপিসোডটা বানাচ্ছি। এইসব সাধারণ মানুষকে বোঝাবে কি? সবাই জানে, বোঝানোর মতো কিচ্ছু নেই, সবাই জানে, কিন্তু কেউ রাজি নয়, কেউ রাজি নয়। আমি যদি একজন ম্যানুফ্যাকচারার, আমি যদি কিছু প্রোডাক্ট, আমি যদি কোথাও ইনভেস্টমেন্ট একটু করে সেই ইনভেস্টটা যদি আমি কোনো বড় ব্যবসায়ীকে সাপ্লাই করি, সে সেখান থেকে কি ফেসিলিটি পায়? তাকে এক্সট্রা করে পয়সা দিয়ে প্রোডাকশনটা কিনতে হচ্ছে না। ওখানে সে 1 লাখ টাকা যেখানে ইনভেস্টমেন্ট করার তার ইচ্ছে ছিল, সে ওখানে হয়তো 25,000 টাকায় আমাকে কিছু অ্যাডভান্স দিয়ে সে মালটা নিয়ে নিল। এবার আমারও কিছু বাকি থাকলো, এইভাবে ডিলিংসটা চলতে থাকবে, সে মালটা বিক্রি করে বাদ বাকি আমার পুরো পেমেন্ট হয়ে গেল। আমি আবার ওই পয়সাটা নিয়ে আমি কিছু আমার ইনভেস্টমেন্ট, তার ইনভেস্টমেন্ট দিয়ে টোটাল মালটাকে করে
বাজারজাত করা হলো। সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ ইনভেস্টমেন্ট টুকটাক যারা ইনভেস্টমেন্ট করে কিছু কামাচ্ছে টুকটাক, তারাও একটু হাত খরচা করতে পারলো, সবাই তো ভালো চলবে। একজন সংসারে ইনকাম করছে ঠিক আছে, আরেকজন কিছুই করছে না, বলছে ঘরের কাজ ছেড়ে অন্য কাজ করবে কি করে? এটা কি করে সম্ভব? কিছু তো করতে হবে, ভবিষ্যৎটা কে দেখবে? একটা ইনকামে তো সংসার চলবে না। তবে একটা ইনকাম যদি সংসার না চলে, তাহলে আপনাকে তো বিকল্প কিছু ভাবতে হবে। সে বিকল্পটা কি? বিকল্প ইনকাম আপনাকে করতে হবে এখনকার দিনে, না হলে কিন্তু উপায় নেই। আপনার স্বাচ্ছন্দ্যবোধ টোটাল ঘুচে যাবে। আজকে এটুকুই বলার ছিল। আপনারা একটু চিন্তা ভাবনা করুন, ইনভেস্টমেন্টের দিকে মন দিন, একটু ভালো করে চিন্তা ভাবনা করে ইনভেস্টে মন দিন। চটকা সুদের ব্যাপারে যাবেন না, ওখানে ঝাড় খেয়ে যেতে পারেন। চটকা সুদের দিকে না যাওয়াই ভালো, ওখানে কেউ দেবে কেউ দেবে না। অতএব চিন্তা ভাবনা করে আপনার জায়গা, যদি রাস্তার ধারে জায়গা থাকে আপনি রুম করে ভাড়া দিতে পারেন। হ্যাঁ, সেখানে একটু বিনিয়োগটা বেশি, কিন্তু আপনার চিরস্থায়ী ওটা। গোডাউন ভাড়া দিতে পারেন, অথবা কোনো অনলাইনে যেসব ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন এই ধরনের যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে যদি আপনি কিছু ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, সেও ভালো। আপনার রুম আছে যদি বড়, এইরকমভাবে আপনি এক্সট্রা করে ইনকাম করতে পারেন। কিন্তু সেই সব জায়গায় বাদ দিয়ে কোথায় কি করছেন তার কোনো ঠিক নেই। ইনভেস্টমেন্টটা করতে শিখুন, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুন, আপনার জীবন কিন্তু সুন্দর সরল হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। ভবিষ্যতে যদি এরকম আরো কিছু ভালো টপিক পাই, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আর আজকে বিনিয়োগের কথাটা এইভাবে বললাম, কারণ ব্যবসার সঙ্গে বিনিয়োগ কথাটা খুবই রিলেটেড একটা শব্দ, এই জন্য আমি এই টপিকটা নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে করলাম, তাই জন্য একটা এপিসোড বানালাম। তো চলুন, নমস্কার, জয় হিন্দ।